প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আরও রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই যাব এম আবদুল্লাহর কাছে। এম আবদুল্লাহ, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আনন্দবাজার পত্রিকাটি একটি খবর ছেপেছিল এবং গোটাটাই ছিল একটা ভুয়া খবর। এবং এই খবর নতুন কিছু না, এরা এই ধরনের খবর এর আগেও অনেক প্রকাশ করেছে সেনাবাহিনীকে ঘিরে, এবং সেটির শিরোনাম ছিল সেনা অভ্যুত্থান ঢাকায়, নজর দিল্লির। এই ধরনের একটা সেন্সিটিভ হেডলাইন করেছে। অবশ্য পরবর্তী সময় আমি খোঁজ নিয়ে দেখলাম তারা এই নিউজটি আর অনলাইনে পাওয়া যাচ্ছে না। এবং এই খবরটির সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটা রিয়াকশন দিয়েছে এবং তারা স্পষ্ট করে বলেছে যে সেনাবাহিনী নিয়ে আনন্দবাজার প্রকাশিত সংবাদটি মিথ্যা এবং ভিত্তিহীন। আপনি নিশ্চয়ই দেখেছেন খবরটি। আমাদের যে পতিত স্বৈরাচার সেখানে দিল্লিতে আছে, তার পারপাস সার্ভ করার জন্য এবং তার অর্থ লুট করা অর্থের বিনিময়ে তারা এটা 5ই আগস্টের পর থেকে, আগেও তারা সবসময় এ ধরনের অপসাংবাদিকতা করে আসছে এবং 5ই আগস্টের পরেও তারা হেন মিথ্যাচার নাই যা তারা তাদের সাংবাদিকতার নামে করে নাই। বিশেষ করে আমরা দেখেছি 5ই আগস্টের পরে তারা কিভাবে সংখ্যালঘু ইস্যুটিকে তো বানোয়াট, ভিত্তি নাই এমন সব তথ্য, আজগুবি তথ্য দিয়ে সংখ্যালঘু ইস্যুটাকে চাঙ্গা করার চেষ্টা করেছে এবং একটা পর্যায়ে দেখলো যে না, শেখ হাসিনাকে আর হয়তো এভাবে ফেরানো সম্ভব না। এখন তারা বাংলাদেশের নানান জিনিস তারা মাঝে মধ্যেই আবিষ্কার করছে যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই। গত 15 বছরে সেনাবাহিনীর কিছু কিছু ভূমিকা নিয়ে বাংলাদেশে মানুষের মধ্যে হতাশা ছিল, কষ্টবোধ ছিল, এটা সত্য। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশ রক্ষা বাহিনী, তারা কিন্তু 5ই আগস্টের আগে পরে তারা প্রমাণ করেছে যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষার ক্ষেত্রে তাদের অবস্থানটা অত্যন্ত সুদৃঢ় এবং স্পষ্ট। আমরা দেখেছি যে 5ই আগস্টের যে বিপ্লবের যত দিক থেকে এই বিপ্লবের ক্ষেত্রে ভূমিকা আছে, এর মধ্যে একটি বলিষ্ঠ ভূমিকা কিন্তু সেনাবাহিনীর। এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে যদি সেনাবাহিনী সেদিন সেই শেখ হাসিনার, ফেসিবাদী শেখ হাসিনার নির্দেশে যদি জনগণের দিকে বন্দুক তাক করতো, তাহলে হয়তোবা দেশ স্বাধীন হতো ঠিকই, অভ্যুত্থান হতো ঠিকই, কিন্তু আরও অনেক লাশ হয়তো আমাদেরকে দেখতে হতো, লাশের সারিটি আরও অনেক বেশি দীর্ঘ হতো। সেই সেনাবাহিনীকে দিয়ে এসব উস্কানি দিয়ে আমার মনে হয় না তেমন কোনো ফল হবে। তো তারাও সীমান্তের ওপার থেকে নানান সুখ স্বপ্ন হয়তো দেখতে পারে। আমার বিশ্বাস এইসব সুখ স্বপ্ন তাদের কখনোই বাস্তব রূপ নেবে না। শেরে বাংলার একটা কথা আপনার বোধহয় স্মরণ আছে যে আনন্দবাজারিরা যদি আমার কখনো প্রশংসা করে তাহলে বুঝতে হবে আমি ভুল পথে আছি, আর যদি তারা আমার সমালোচনা করে তাহলে আমি ধরে নিয়ে আমি দেশের পক্ষে আছি। তো সুতরাং ধরেই নিতে হবে তারা যা যা করবে তার উল্টোটাও বাংলাদেশের চিত্র এবং বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে আছে বলেই তারা এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে আমার বিশ্বাস। আনন্দবাজারের উদ্দেশ্যে প্রেস উইং একটা কথা বলেছে যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কি প্রকৃত সাংবাদিকতা করবেন, যেখানে সত্য ঘটনা অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করা হয়, নাকি মিথ্যা প্রচারণার অংশ হিসেবে মিথ্যা গল্প ছড়িয়ে একটি বন্ধুপ্রতিম দেশের সার্বভৌমত্ব মর্যাদা ক্ষুণ্ণ করবেন। এই প্রশ্নটা এই প্রথম সম্ভবত বাংলাদেশ থেকে এবং সরকারি পর্যায় থেকে আনন্দবাজারকে করা হলো। অতীতে আসলে কখনো এই ধরনের লক্ষণ ছিল না। এবং যেটা আমরা বলছিলাম যে প্রেস উইং কিন্তু যথার্থ জবাব দিয়েছে এবং অতীতে কিন্তু আমরা এই ধরনের জবাব তো আশাই করতে পারিনি। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা সত্য যে বাংলাদেশ 53 বছরে কখনো কখনো একটু সার্বভৌমত্বের স্বাদ আমরা পেয়েছি, কখনো কখনো আমাদের বিদেশ নীতিতে প্রতিবেশী রাষ্ট্রের যে খবরদারি তার বিরুদ্ধে আমরা যথাযথ প্রতিবাদ দেখেছি। কিন্তু গত 16 বছর সেই প্রতিবাদটা একেবারেই না থাকাতে আমরা ভুলে গিয়েছিলাম যে বাংলাদেশেরও একটা আত্মমর্যাদা আছে বা তারা প্রতিবাদ করতে পারে। সেই ধারাটা আবার ফিরিয়ে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে, যেটা আপনি দেখবেন যে শুধু এটা এবারই নয়, এর আগে আমাদের সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ থেকে অত্যন্ত কড়া, যৌক্তিক এবং যথাযথ প্রতিবাদ কিন্তু করা হয়েছে। এই প্রতিবাদ আমরা তো করতেই থাকবো, সেটা করতেই হবে। কিন্তু ইন্ডিয়া কেন এই প্রতিবাদ কানে তুলছে না?
ইন্ডিয়ান সরকারের মোটিভ কি, তারা কেন বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডাকে তারা প্রশ্রয় দিচ্ছে, সে বিষয়টা আমাদের ভেবে দেখা দরকার। সেখানে বাংলাদেশের মানুষকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রেস রিলিজ দিল সেটাই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলি আছে তাদের যদি দেশপ্রেম থাকে, তারা যদি দেশের পক্ষে কথা বলতে চায়, আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ টিকে থাকুক সেটা চায়, তাহলে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত এই যে সরকারি যে প্রতিবাদ এটা এবং নিজস্ব তরফ থেকে এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল বা বিভিন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে এর প্রতিবাদটা জারি রাখা। সাখাওয়াত, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠিয়েছেন। আসলে দেশের পক্ষে কিন্তু মিডিয়া লড়াই নামে, সেখানে সরকারের অবস্থান কি না সেটা পরের ব্যাপার, যে নিজেরাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার ব্যাপারে লড়াইটা করে। দুঃখজনক হলো আমরা দীর্ঘদিন ধরে সেটি লক্ষ্য করিনি, কিন্তু এখন এই লড়াইটা আরও বেশি শরিক হওয়া উচিত ছিল, সোচ্চার হওয়া উচিত ছিল। আমরা দেখছি যে মিডিয়া, যেটা আপনি বললেন ঠিকই বলেছেন, যে সরকারের কোনো বক্তব্যই তারা চেপে দায়িত্ব পালন শেষ করছে, কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে কিন্তু এই সত্যি কথাগুলো বলার চেষ্টা করছে না। এইখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি, এই মানসিকতা থেকে? ডেফিনেটলি বেরিয়ে আসতে হবে। আপনি ভাবেন তো যে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম যদি ইন্ডিয়ার কোনো স্পর্শকাতর এরকম বিষয় নিয়ে রিপোর্ট করতো যেটা একেবারেই মিথ্যা, ডাহা মিথ্যা, তাহলে ইন্ডিয়ার ভূমিকাটা কি হতো, ওদের সংবাদ মাধ্যমের ভূমিকা কি হতো, ওদের সরকারের ভূমিকা কি হতো, সব এক হয়ে যেত। ইন্ডিয়ার আমরা অনেক কিছুই খারাপ সেটা যেমন বলি, আবার ইন্ডিয়ার জাতীয়তাবাদের প্রশ্নে, তাদের জাতীয় স্বার্থের প্রশ্নে দেখবেন সব দল কিন্তু অনেক সময় এক সুরে মিলে যায়। তাদের সংবাদ মাধ্যমগুলো কিন্তু প্রায় এক সুরে কথা বলে। সেখানে কোনটা মোদি মিডিয়ার, কোনটা গদি মিডিয়ার, কোনটা গদিবিহীন মিডিয়া, সেটা কিন্তু তখন তারা মাথায় রাখে। আমরা কিন্তু লক্ষ্য করেছি মাথায় রাখে শেখ হাসিনার ব্যাপারে কি, হ্যাঁ, সমস্ত রাজনৈতিক দল এবং সেখানকার মিডিয়া কিন্তু এক কাটটা যে তাকে ইন্ডিয়াতে রাখতে হবে। অথচ শেখ হাসিনা বাংলাদেশে অত্যন্ত ঘৃণিত একটি নাম, গণহত্যাকারী, বাংলাদেশে গণহত্যাকারী, ফ্যাসিবাদ এবং মাফিয়া তন্ত্রের রানী হিসেবে পরিচিত। বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সহ স্টেট অ্যাপারেটাসগুলো ধ্বংস করেছে। বাংলাদেশের যেই সেনাবাহিনীকে নিয়ে আজকে আব্দুল্লাহ ভাই তার শুরু বক্তব্যে গর্ব করলেন যে এখনকার ভূমিকা নিয়ে, এই সেনাবাহিনীতে আজিজের মতো সেনাপ্রধান বসিয়ে সেনাবাহিনীকেও ধ্বংস করার দিকে নিয়ে গিয়েছিল। সেই শেখ হাসিনাকে বাংলাদেশ যেখানে পাসপোর্ট বাতিল করে তা ইন্ডিয়া তাকে আশ্রয় প্রশ্রয় দেয়। শুধু শেখ হাসিনা নয়, তার দলের যেসব খুনি, লুটপাটকারী, টাকা পাচারকারী, যাদের অনেক অবৈধ টাকার মালিক, তারা ইন্ডিয়া বসে এখন সেই কালো টাকার ব্যবহার করছে। এবং আমি একটু শেষ করি এখানে, আমি অবাক হব না যদি এরকম হয়ে থাকে, ইন্ডিয়ার যেসব মিডিয়া এই যে গাঁজাখুরি আজগুবি গল্প প্রকাশ করছে, ওইখানকার অসৎ সাংবাদিকরা এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের দোসর, কালো টাকার মালিক যারা, তাদের টাকার কাছে বিক্রি হয়েছে কিনা এই বিষয়টাও সামনে। একটা বিষয় আপনি ঠিকই বলেছেন, সেটি হলো যে আপনি লক্ষ্য করেছেন যে ওইখানে পালিয়ে যাওয়ার লোকজনকে সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট কিন্তু প্রকাশ করছে। আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের দুটো রিপোর্ট দেখেছি, এবং যাকে বলা হচ্ছে কসাই, বাংলাদেশের কসাই, সেই পতিত স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী, তার রিয়াকশন নিয়ে কিন্তু সেখানে ইন্ডিয়ান এক্সপ্রেস বিশাল একটি নিউজ করেছে। এর মানে আপনি যেটা বললেন আসলে তাই, তারা কিন্তু নেমে পড়েছে প্রকাশ্যে। এ যাবৎকালে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে যেসব ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করেছে এবং একযোগে প্রকাশ করে অপপ্রচার চালিয়েছে। আপনি দেখেন বাংলাদেশে ট্রাম্পের ছবি নিয়ে এবং শেখ হাসিনার ছবি নিয়ে যে হাস্যকর এক মিছিল বের করেছিল, তাদের ধরার পরে সেটার রিপোর্টটা কিভাবে প্রকাশ করেছিল, ঠিক একইভাবে এই যে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করলো, এরকম অনেক উদাহরণ পাবে। এবং ওদের কিছু টিভিতে উপস্থাপকরা, তাদের নাম বলার গুরুত্ব বাড়াতে চাই না, তারা জোকারের মতো বানর নাচ নেচে নেচে যেইভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বিরোধী কথা বলে, সেটি কি মেনে নেওয়ার মতো? এমনকি বাংলাদেশের স্বাধীনতা দিবসে সরকারি যে ভাষ্য, যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তারা এবং তাদের যুদ্ধ ছিল এটা, সেই ন্যারেটিভ তারা প্রচার করছে সরকারি প্রচার মাধ্যমে, সরকারের বরাত দিয়ে, সরকারের স্টেটমেন্ট হিসেবে। সুতরাং বুঝতে হবে যে ইন্ডিয়া তাদের স্বার্থে সবাই প্রায় এক হয়ে বাংলাদেশে তাদের একটি
পুতুল সরকার, যেটা তাদের দাসের মতো ভৃত্যের মতো কাজ করবে সেরকম একটি সরকার রেখেছিল 16 বছর, তাদের পতনে তারা দিশেহারা হয়ে গেছে। কারণ তারা দেখছে যে বাংলাদেশে যদি একটি সার্বভৌমত্ব রক্ষা করে আত্মমর্যাদা নিয়ে টিকে থাকার মতো কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে আত্মমর্যাদা, বাংলাদেশের যে শিক্ষা, এটা নিশ্চয়ই অনেক উপরে উঠে যাবে। এটা উপরে উঠে গেলে ইন্ডিয়ার বেশ কিছু রাজ্যের জন্য, যেখানে অলরেডি অসন্তোষ চলছে দীর্ঘদিন ধরে, স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তারা মাঠে নেমে পড়েছে, অনেকে প্রকাশ্যে তারা স্বায়ত্তশাসন চাচ্ছে, কেউ স্বাধীনতা চাচ্ছে, কেউ, তারা বাংলাদেশকে পজিটিভ উদাহরণ হিসেবে বেছে নিবে যে একটি ছোট ভূখণ্ডের দেশও যখন স্বাধীন সার্বভৌম হয়ে স্বাধীনভাবে তাদের নিজেদের মতো করে রাষ্ট্র চালাতে পারে, তখন কতটা সফল হয় বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো। সুতরাং এই এক্সাম্পল তৈরি ইন্ডিয়া তাদের সার্বভৌমত্বের জন্য, অখণ্ড ইন্ডিয়ার জন্য হয়তো হুমকি মনে করে, কিন্তু তারা তাদের স্বার্থে এটা করতে গিয়ে এমন অনৈতিকভাবে কাজ করছে, নির্লজ্জের মতো ভূমিকা অবতীর্ণ হয়েছে, এবং তাদের লজ্জিত হওয়া উচিত। এবং ইন্ডিয়ায় অনেক সময় আমরা অরুন্ধতী রায়ের মতো লেখিকা এবং তার মতো অ্যাক্টিভিস্টকে আমরা দেখছি, এরকম অনেকেই আছেন নাম করবার মতো, তারা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। এই মুহূর্তে ইন্ডিয়ায় কি সুশীল সমাজ বলতে কিছু নেই? এই মুহূর্তে ইন্ডিয়ায় কি মানবাধিকারের পক্ষে কথা বলবার জন্য, ন্যায্যতার পক্ষে কথা বলবার মতো কেউ নেই? তাদের প্রতিবাদটা কোথায়? বাংলাদেশে যখন কখনো কখনো মাইনরিটি গ্রুপের উপর স্বার্থান্বেষী মহলের আঘাত আসে, তখন আমাদের দেশের তো আমরা অনেকে প্রতিবাদ করি, কেউ কেউ পাশে দাঁড়াই, আমাদের সুশীল সমাজ তার প্রতিবাদ করে, কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হয়, এমনকি তাদের রক্ষা করবার জন্য ভূমিকা নেয় বাংলাদেশের বাঙালি মুসলিমরা। আর সেইখানে ইন্ডিয়া তার প্রতিবেশী একটি দেশের বিরুদ্ধে অত্যন্ত জঘন্যভাবে যে অবস্থান নিচ্ছে, তার দেশে আবার মুসলিম সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সেইখানে অন্যান্য সংখ্যালঘুরা হচ্ছে, সেইখানে আপনার ওই দেশের ইন্ডিয়ার যে সুশীল সমাজ, তাদের যে মানবাধিকার কর্মী, তাদের যে লেখক সাংবাদিক, অন্তত বিবেকবান যারা, তাদের কাছ থেকে তো একটা বিবৃতি, প্রতিবাদ বা একটা বিশেষ ভূমিকা আশা করেছিলাম। আনন্দবাজার তাদের স্বার্থে যেসব সাংবাদিকরা রিপোর্ট করছে, তাদের ব্যাপারে তদন্ত হওয়া দরকার যে বাংলাদেশের পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের যে পক্ষের খুনিরা তাদের কালো টাকার ব্যবহার ওখানে করছে কিনা, কালো টাকা দিয়ে কোনো সাংবাদিকরা তারা কিনে নিয়ে কিংবা ওর পলিসি মেকারদের প্রভাবিত করে এরকম মিথ্যা সংবাদ পরিবেশন করছে কিনা, সেটা খতিয়ে দেখা দরকার তাদের স্বার্থে। এম আবদুল্লাহ, ইন্ডিয়ার শকড এই বাংলাদেশের পরিবর্তন দেখে। বিবিসি বাংলা এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে তাদের শিরোনামই ছিল যে পরিবর্তিত বাংলাদেশ নিয়ে কেন শকড কলকাতার বাঙালিরা, এর মানে শকড। এবং সেখানে তারা ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলার চেষ্টা করেছে, এটা বিশাল রিপোর্ট, কিন্তু সেই রিপোর্টে উল্লেখ করে নাই যে শেখ হাসিনার পতনটা কেন হলো, কিংবা এই স্বৈরাচার সরকারকে টিকিয়ে রাখার জন্য দিল্লির ভূমিকা কি ছিল, সেই বিষয়গুলো উল্লেখ না করে সেখানে অনেক কথা বলেছে। এবং কিছু কিছু সত্য কিন্তু বেরিয়ে আসছে, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত ইন্ডিয়ানরা ঘুরে গেছে 5ই অগাস্টের পরে, তাদের কিছু রিয়াকশন সেখানে প্রকাশ পেয়েছে। এর মধ্যে একজন হলো রাজা গাঙ্গুলি, যিনি ঝালকাঠি গিয়েছিলেন দেখা করতে। উনি বলেছেন যে বাংলাদেশের ঘটনাবলী দেখে, মানে 5ই আগস্টের ঘটনার পর অনেকে তাকে বলছিলেন তুমি বাংলাদেশে যেও না, কিন্তু উনি বাংলাদেশে ঘুরে গেছেন এবং তারপরে রিয়াকশনটা বলেছে এরকম যে অনেকের বারণ না শুনেই চলে গিয়েছিলাম বাংলাদেশে 29শে আগস্ট, বহু মানুষের সঙ্গে আড্ডা হয়েছে, একেবারে আপন করে নিয়েছিলেন ওদেশের মানুষ, কিন্তু দেশে ফিরে এসে এইসব কথা কাকে বলবো? এখানকার মানুষদের যদি আমি বলতাম যে আমাকে প্রায় মেরেই ফেলেছিল, বাংলাদেশ থেকে কোনো মতে বেঁচে ফিরে এসেছি, তাহলে বহু মানুষ আমার অভিজ্ঞতার কথা শুনতে চাইত। পশ্চিমবঙ্গের মানুষ যেন বাংলাদেশের এইসব অভিজ্ঞতার কথা শুনতেই চাইছে আজকাল। এবং তিনি আরও বলেছেন যে বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে ভারতে, এবং তার আজন্ম পরিচিত বহু মানুষও বিশ্বাস করে ফেলছেন এসব কথায়। এই কারণে কিন্তু আমাদের প্রেস উইং থেকে, মানে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বারবার মানে বলা হচ্ছিল যে আপনারা দেশে ঘুরে যান সাংবাদিকদের, তারা কিন্তু সেই কথাটি শুনতে রাজি নয়। এই প্রথম আমরা দেখেছি যে ইন্ডিয়ান মিডিয়ার কাউন্টারে
পশ্চিমা অনেক মিডিয়া কিন্তু অনুসন্ধানী রিপোর্ট বাংলাদেশ থেকে করেছে। এটা সচরাচর কিন্তু আমরা দেখি না। এর আগেও ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া এই বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের কথিত মৌলবাদ নিয়ে, জঙ্গি নিয়ে নানান ধরনের উদ্ভট অনেক কাল্পনিক স্টোরি করেছে। সেগুলোর কাউন্টারে কিন্তু অতীতে কখনো আমরা এভাবে আন্তর্জাতিক খ্যাতিমান যেসব মিডিয়া, সেসব মিডিয়া কিন্তু কাউন্টার রিপোর্ট করে না। এবারই কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পরে ইন্ডিয়ার যে সংখ্যালঘু কার্ডটা যখন এত যথেচ্ছভাবে ব্যবহার করে এখানে তাদের যে পালিত যে শাসক, সেই শাসককে ফেরানোর তারা স্বপ্নে বিভোর ছিল, তখন কিন্তু আমরা দেখেছি আল জাজিরার মতো এবং রয়টার্স এখানে অনুসন্ধানী রিপোর্ট করে জানিয়েছে যে যে একদম ঘটনা ধরে ধরে, এবং এরই মধ্যে যতগুলো এখন ইদানিংকালে ইন্ডিয়ান মিডিয়ার বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে, এবং তারা যে এই বাংলাদেশ ইস্যুতে রিপোর্ট করে তাদের বিশ্বাসযোগ্যতার যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তাদের জন্য আমার আসলে করুণা হয়। তারা ভবিষ্যতে যদি করে সত্যিকারের কোনো ঘটনাও তারা তুলে ধরে, সেটাও বিশ্ব মিডিয়া আপনি বললেন না ওদের মিডিয়ার তলানিতে, আপনি নিশ্চয়ই জানেন যে গদি মিডিয়া কিন্তু এখন মিডিয়ার একটা টার্মিনোলজি হয়েছে, এবং উইকিপিডিয়াতে রয়েছে যে গদি মিডিয়াটা কি, মানে এই ধরনের তলানিতে পৌঁছে। সেটাই আমি বলছিলাম যে আপনি বিশ্বের যত প্রভাবশালী মিডিয়া প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ ইস্যুতে ইন্ডিয়ান মিডিয়ার রিপোর্টের তারা রিপোর্ট ধরে ধরে তারা বাংলাদেশে এসে তারা তদন্ত করেছে, তারা সরেজমিন করেছে, করে গিয়ে তারা জানিয়েছে যে যেসব রিপোর্ট দেওয়া হয়েছে তার 90%ই ভুয়া। এবং সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন যে নিয়মিতভাবে সেখানে ফেক নিউজের যেই রিপোর্টগুলো হচ্ছে, এগুলো কিন্তু প্রতি সপ্তাহে অনেকটা এগুলো যাচাই করে করে কিন্তু রিপোর্ট দেওয়া হচ্ছে। সুতরাং ইন্ডিয়ান মিডিয়াকে আমি অনুরোধ করব, তারাও তো আমি একজন সংবাদকর্মী হিসেবে তাদের জন্য এক ধরনের মানে করুণাও হয়, দরদও হয় আর কি, যে তারা যেভাবে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, আগামী দিনগুলোতে তারা যে সত্যি কোনো ঘটনাও তারা তুলে ধরলে সেটা বিশ্বাস করাইতে পারবে। আরেকটা বিষয়, বিবিসির ওই প্রতিবেদনে একজন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী তার একটা রিয়াকশন নিয়েছিল। উনি কি বলেছেন? উনি বলেছেন যে কলকাতার মানুষের কাছে বাংলাদেশের এই ঘটনা প্রবাহ কিছুটা অপ্রত্যাশিত ছিল, সে কারণে তারা কিছুটা হতভম্ব। আসলে কলকাতার শিক্ষাবিদ বলুন বা শিল্প সংস্কৃতির জগতের মানুষদের সঙ্গে আওয়ামী লীগের লোকদের ঘনিষ্ঠতা ছিল বেশি, ফলে তাদের শাসনের বিরুদ্ধে যে জনমত তৈরি হচ্ছিল তা যত শতাংশ মানুষের মধ্যে থাকুক না কেন, সেটার সম্পর্কে এদিককার মানুষরা অবহিত ছিলেন না। উনি আরেকটা কথা বলেছেন যে যেটা আমরা মাঝে মাঝে যাতায়াত করে উপলব্ধি করতাম, সেই খবর কিন্তু কলকাতার সাধারণ মানুষের কাছে ছিল না। তারা যে এখন শকড, সেটার কারণ এটাই, এবং সেই জন্য তারা বাংলাদেশের ঘটনা প্রবাহকে মন থেকে মেনে নিতে পারছেন না। প্রধান উপদেষ্টা তিনি আহ্বান জানিয়েছেন সাংবাদিকদেরকে যে দেশে এসে তারা তদন্ত করেছে, যারাই আসছে সেভাবে সাড়া দেয়নি, তারা যেই কজনই এসছে তারা গিয়ে কিন্তু উপলব্ধি নিয়ে গেছে যে তারা যা ওখানে বসে বসে যা বলছিল, যা লিখছিল তা যে ঠিক নয়। আমাদেরকে এখন আর তাদের ভারতীয় মিডিয়ার রিপোর্টের কারণে বাংলাদেশ এখন বিশ্বে প্রশ্নবিদ্ধ হওয়ার সময় শেষ হয়ে গেছে, কারণ ইতিমধ্যেই তাদের বিশ্বাসযোগ্যতা শেষ। সুতরাং এখন তাদের নিজেদের জন্যই তারা যত তাড়াতাড়ি বাংলাদেশকে সত্যিকারের বাংলাদেশকে দেখতে পারবে এবং সেটা লিখতে পারবে, ততই তাদের জন্য আমি মনে করি মঙ্গল। এবং আমরা যদি দেখি যে তারা এই যে সীমান্তের ইস্যুগুলোতে সম্পূর্ণ বানোয়াট বিভিন্ন রিপোর্ট, উদ্ভট সব রিপোর্ট করছে, সীমান্তে যা ঘটছে না সেটাও তারা সেখানে কল্পনা শক্তি দিয়ে, তাদের যে কল্পনা শক্তি, আনন্দবাজারের কিন্তু কল্পনা শক্তিটা কিন্তু অত্যন্ত প্রখর। তারা কল্পনা করে করে ওখানে টেবিলে বসে অনেক কিছু বাংলাদেশ সম্পর্কে কল্পনা করতে পারে। আরও কিছু মিডিয়া ইদানিং তারা, আমরা দুই একটা ভুইফোর্ড টেলিভিশন যেমনটি বলছিলেন ডাক্তার সায়ন্ত, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে কি সব করছে, এগুলা পুরো বিশ্বব্যাপী তাদের যে মান মর্যাদার জায়গা, মিডিয়ার হিসেবে তাদের মান মর্যাদা, সাংবাদিক হিসেবে তাদের মান মর্যাদা, দেশ হিসেবে সর্বোপরি দেশ হিসেবে তাদের যে মান মর্যাদার জায়গাটা যে দিনে দিনে অধপতিত হচ্ছে, এটা যদি তারা বুঝতে না পারে, শেষ পর্যন্ত ক্ষতিটা কিন্তু তাদেরই। আমরা আগেও বলেছি, এখনো বলতে চাই, এবং বিশেষ করে মোদি ক্ষমতাসীন হওয়ার পরে যেই ভারতকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে বলা হতো,
তাদের নাম থেকে সেই গণতান্ত্রিক দেশের যে তকমা বা যেটা আমরা বলি যে উপাধি দেওয়া হয় সেটা কেটে নেওয়া উচিত। কারণ আমরা এখন নতুন নাম হয়েছে এখন বিশ্বের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দেশ। সাম্প্রদায়িক দেশ, সেটা তারা বিশ্বব্যাপী বিভিন্ন মঞ্চে গিয়ে কিন্তু সেই প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তারা বিভিন্ন সময়ে তাদেরকে সেটার মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু তাদের লজ্জা শরম বলতে আসলে আমার মনে হয় যে কিছু নাই। তারা নিজেরাই সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারছে না, তারা অন্যদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলার মতো তাদের তো সেই যোগ্যতাই নাই। তারা কেন এগুলা বারবার সামনে এনে নিজেরাই কিন্তু নিজেদেরকে খাটো করছে, এটা তারা বুঝতে পারছে না। যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এম আবদুল্লাহ এবং ডক্টর সায়ন্তন সাখাওয়াত। সায়ন্তন সাখাওয়াত, আপনি নিশ্চয়ই জানেন যে সীমান্ত নিয়ে উত্তেজনা সবসময় চলছে এবং এইটি নিয়ে একটি মিটিং হওয়ার কথা রয়েছে 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে। এটা 55তম বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ে এই সম্মেলনটা হবে এবং সেখানে বাংলাদেশ থেকে কিছু রিয়াকশন দেওয়া হয় যে আমাদের এবার টোনটা থাকবে অন্যরকম, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং বিজিবির মহাপরিচালকে কিছু কথা বলেছেন। এর প্রতিক্রিয়াতেই সম্ভবত যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উনি একটি রিয়াকশন দিয়েছেন, সাপ্তাহিক ব্রিফিংয়ে উনি কিছু কথাটা বলেছেন। উনি বলেছেন যে সীমান্ত নিয়ে সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। এটা দুটো অর্থ বোঝায়, এর আগে সম্মান দেখানো হতো না, তাহলে এখন দেখানো হবে। আপনি নিশ্চয়ই তার রিয়াকশনটা দেখেছেন, কি বলবেন আপনি? ইন্ডিয়া বাংলাদেশ প্রশ্নে কখনোই নিজ থেকে বাংলাদেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে তাদের যে ভূমিকা পালনের বিষয়টি আছে সেটি করে না। আমরা যদি আমাদের ঐক্য, আমাদের দেশপ্রেম, আমাদের সংবাদ মাধ্যমের যে ঐক্য, সব কিছু মিলিয়ে আমাদের রাজনৈতিক ঐক্য, এটা মিলিয়ে আমরা যদি একটা শক্তিশালী অবস্থানে থাকতে পারি, তাহলে ইন্ডিয়া বাধ্য হবে আমাদের সব কিছুতে এরকম আত্মমর্যাদা নিয়ে আমরা থাকতে পারি, যাতে সেটায় সায় দিতে। না হলে দিবে এটা আমি বিশ্বাস করি না। আপনার নিশ্চয়ই মনে আছে যে এর আগে গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে 7 বা 8 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিলেন। তখন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠক এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও যে তার সাক্ষাৎ হয়েছিল, তিনি অত্যন্ত ভালো ভালো কথা বলেছিলেন যে বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক এবং সাম্যের ভিত্তিতেই তারা যেভাবে চলা উচিত দুটি রাষ্ট্র সেটি করবে। তখন আমি বলছিলাম, ওনার নাম বিক্রম মিস্ত্রি, তো বাংলা ভাষায় মিস্ত্রির ছুরি বলে একটা কথা আছে, যার মুখে মধুময় ভাষা থাকলেও অন্তরে বিষ থাকে। তা আমরা দেখতে চাই এই মিস্ত্রিবাবুর মুখে যেন এই মধুর কথা আর অন্তরে বিষ সেটি যেন প্রকাশিত না হয়। কিন্তু তারপরে এতদিন চলে গেছে, তাদের কোনো পদক্ষেপ এবং তাদের মিডিয়ার যে প্রোপাগান্ডা, তাদের ভূমিকা, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া, কোনো কিছু নিয়ে, এমনকি সীমান্ত হত্যা, কোনো কিছু নিয়েই তার যে মুখের কথা আর কাজের কিন্তু আমি মিল দেখিনি আমরা। ঠিক একইভাবে এখন তারা বলছেন সামনে একটা বৈঠক হবে, এগুলো পোশাকি কথা। এইসব পোশাকি কথা আমি 2 আনা দাম দিই না। যদি তারা কাজে যেদিন দেখাতে পারে সত্যি সত্যি তারা আমাদের যে সঙ্গে তাদের যে চুক্তি আছে সেটাকে যদি তারা
আমাদের প্রশ্নে সম্মান দেখায়। দ্বিতীয় হচ্ছে গিয়ে যেই সব অন্যায্য চুক্তি আছে সেই চুক্তিগুলোকে ন্যায্যতার দিকে আনতে হবে, সেগুলোকে রেটিফাই করতে হবে। তৃতীয়ত যেসব চুক্তি হয়নি, আমাদের পানি নিয়ে, অভিন্ন নদীর বিষয়ে যেসব চুক্তি হওয়া অত্যন্ত জরুরি আমাদের অধিকারের প্রশ্নে, সেই সব চুক্তি যদি তারা করে এবং আমাদের যে আন্তর্জাতিক বিধিবিধান মতে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যে হক থাকে, যে অধিকার থাকে, সেটা যদি আমরা পাই, সে বিষয়ে অতীতে থাকা চুক্তি যেটা ন্যায্য সেটাকে যদি সম্মান দেখায়, যেটা অন্যায্য সেটার যদি আবার নতুন করে চুক্তি হয় বা রেটিফাই হয়, এবং যে ন্যায্য চুক্তিটা তারা করেনি, ঝুলিয়ে রেখেছে, তিস্তা চুক্তির কথা বলা যায়, দীর্ঘদিন ধরে এক নাটক করে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার বলে আলোচনা করব, আবার রাজ্য সরকারের এদের চাবি দিয়ে দেয়, তারা আবার সেটার বিরোধিতা করে, ফলে চুক্তি আর হয় না। আমাদের ন্যায্য যে পানির হিস্সা সেটি আমরা পাই না। আমাদের দেশ মরুভূমি হয়, আমাদের ইকোসিস্টেম নষ্ট হয়, পরিবেশের বিপর্যয় হয়। একটা দেশকে যেভাবে তার পরিবেশ বিপর্যয় করিয়ে তার ফসলহানি করানো, তার মানুষের মধ্যে দুর্ভিক্ষ তৈরি করা, এটি কোনোভাবেই একটা গণহত্যার থেকে কম নয়। এই রকম অপরাধের কাজ তারা করে যাচ্ছে। আর যখন একটা মিটিং হয়, ফ্ল্যাগ মিটিং করে, একসঙ্গে বসে আর কয়টা ভালো ভালো এখানে একটা বিষয় এই ভালো ভালো কথায় মন ভোলে না আমাদের। ডক্টর সায়ন্ত, এখানে কিন্তু একটা কথা রয়েছে, সেটি হলো যে জয়সওয়াল যে প্রতিক্রিয়াটা দেখেছেন এটার কারণ রয়েছে। কারণ হলো ভারতের সঙ্গে 4টি চুক্তি হওয়ার কথা উল্লেখ করে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু একটা কথা বলেছিলেন কদিন আগে। উনি বলেছিলেন যে 2010 সালে যে চুক্তিটি হয়েছে সেটির ভেতরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে, চুক্তিটি কিছুটা অসম, এবং এই সম্পর্কে কিন্তু এর প্রতিক্রিয়া সম্পর্কে সাংবাদিকরা জয়সওয়ালের কাছে জানতে চেয়েছিলেন, এবং উনি কিন্তু স্বীকার করেছেন যে অলরেডি বাংলাদেশ থেকে বলা হয়েছে, এখান থেকে কাগজটা পাঠিয়েছে তাদের কাছে যে কী কী বিষয়ে আলোচনা হতে পারে, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই অসম চুক্তিগুলি নিয়ে আলোচনা হবে। এবং এই কারণেই কিন্তু উনি বলার চেষ্টা করেছেন যে সম্মান দেখানো অতীতে যে চুক্তি। কিন্তু প্রশ্ন হলো যে চুক্তিতে আমাদের কোনো সম্মান নেই, মর্যাদা নেই, সেই চুক্তিকে বাংলাদেশ কেন সম্মান দেখাবে? মানে দেশ হিসেবে ইন্ডিয়া, তারা তো তাদের স্বার্থটা দেখবে। প্রত্যেকটা দেশ আসলে উইন করতে চায়। প্রতিপক্ষ বা অন্য যেই দেশের সঙ্গে চুক্তি হয়, তাদের যদি উইনিং মানসিকতা না থাকে, তাহলে সেই দোষ তো আপনি ওই যে উইনিং করতে চাওয়া অন্য দেশ তাদের দিতে পারেন না। বাংলাদেশে 16 বছর ধরে তারা একটা দাসকে বসে দায়িত্ব দিয়েছিল যে বাংলাদেশের ইজারা তোর হাতে দিলাম, আমরা যা যা বলবো সেইভাবে চললেই হলো। সেইভাবে বাংলাদেশে শেখ হাসিনা একটা ভৃত্যের মতো কাজ করেছে তাদের। সেই জায়গায় তারা চুক্তি করেছে, সেখানে কিছু অসম চুক্তি থাকবে। এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, যারা বাংলাদেশে আত্মমর্যাদা, সাম্য ও সার্বভৌমত্ব নিয়ে তারা বাঁচতে চায়, চলতে চায়, তখন এই দাবিগুলো যখন উঠছে, তখন তাদের আবার এই সম্মান রক্ষা করা, চুক্তিকে সম্মান দেখাতে হবে। যেই চুক্তি সম্মানজনক নয় সেই চুক্তিকে কেন সম্মান দেখাতে হবে? বরং যে সম্মানজনক চুক্তিটা হওয়া উচিত, যেটি বাংলাদেশকে শোষণ করবার জন্য চুক্তিহীনভাবে রেখে দিয়েছে, সেই পানির ন্যায্য হিসাব চুক্তিটা সেটা করে দেখাক যে এই অসম্মানের পথ থেকে বেরিয়ে এসে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে ন্যায্যতার একটা চুক্তি করেছে, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয়ই তার প্রাপ্য অধিকার ফিরে পেয়ে একটা সম্মানবোধের জায়গায় যেতে পারে। সেদিকে তো যায় না। সুতরাং তারা তাদের স্বার্থ রক্ষা করবার জন্য এই কথাগুলো বলছে, কিন্তু আমি তাদের তরফ থেকে এই স্বার্থ রক্ষা করবার যেই প্রয়াস, এইটাকে আমি খুব খারাপ দৃষ্টিতে এই জন্য দেখি না তারা তাদের স্বার্থ দেখছে, বরং আমি দেখি আমার দেশের মধ্যে ইন্ডিয়ার দালাল কেন তৈরি হয়। এই দালাল হওয়ার যে রুট, যে আতুর ঘর, সেটা উপড়ে ফেলতে হবে। ইন্ডিয়ার কোনো টেলিভিশন টকশো বলেন, আলোচনা, সেমিনার, সেখানে ইন্ডিয়ার জাতীয় স্বার্থের প্রশ্নে আলোচনা হলে কোনো ইন্ডিয়ান ব্যক্তি পাবেন না যেখানে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলে। অথচ বাংলাদেশে টেলিভিশন টকশো, বিভিন্ন সেমিনার, সব জায়গায় আমরা যখনই বাংলাদেশের স্বার্থের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জাতীয়তাবাদের পক্ষে কথা বলি, ইন্ডিয়ার সমালোচনা করি, সঙ্গে সঙ্গে আওয়ামী ফ্যাসিবাদ গোষ্ঠীর একজন দাঁড়িয়ে যেত যে ইন্ডিয়াকে ডিফেন্ড করবার জন্য। বাংলাদেশে ইন্ডিয়ার এজেন্ট হয়ে বসে থাকা লোক। এইরকম এইসব এজেন্ট, দালাল তৈরি হওয়ার যে আতুরঘর, যে ক্ষেত্র, সে ক্ষেত্র উপড়ে ফেলতে হবে। আপনি যতদিন সেটা উপড়ে ফেলতে না পারবেন, ততদিন শুধুমাত্র তাদের দোষ দিয়ে লাভ নাই। আমার এখানে যারা চুক্তি করতে বসবে, তারা চুক্তিটা যদি তাদের দিকে হেলে পড়ে করে,
তাদের শুধু আকাঙ্ক্ষা থাকে যে অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকতে দিলেই হলো, তাহলে ওরা বাকি কিছু তো আমাদের ঠকালেও কিছু যায় আসে না। আমি ক্ষমতায় থেকে লুটপাট করে টাকা পাচার করতে পারলেই হলো, আমি ক্ষমতার প্রভাব দেখাতে পারলেই হলো, কালো টাকার মালিক হতে পারলেই হলো, তাহলে তো তারা সেই সুবিধা নিবেই। বরং নিজের দেশকে আমাদের আগে ঠিক করতে হবে। আবদুল্লাহ, আমরা লক্ষ্য করছি যে যখন আমাদের মধ্যে ঐক্যটা একটু দুর্বল হয়ে যায়, তখন ইন্ডিয়া এবং তাদের যে দূষর ছিল দেশে তারা সবাই সক্রিয় হয়ে ওঠে। এবং আমরা গত কদিন ধরে এরকম লক্ষ্য করছি যে আমাদের মধ্যে এক ধরনের অনৈক্য তৈরি হয়েছে। কাদের মধ্যে? যারা এই ফেসিবাদের বিরুদ্ধে একসাথে লড়েছে। এটা একটি দিক। এটা হলো জাতীয় পর্যায়ের ঘটনা। কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে অনেক ঘটনা কিন্তু লক্ষ্য করছি যে অনৈক্য কী নিয়ে আসে এবং কাদেরকে সুযোগ তৈরি করে দেয়। বিশেষ করে আইনজীবী সমিতির কয়েকটি নির্বাচন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে যে আসলে কি হয়। ব্রাহ্মণবাড়ি একটি নির্বাচন হয়েছে এবং সেখানে দেখা যায় আওয়ামীপন্থীরা 9টি এবং বিএনপিপন্থী আইনজীবীরা 5টিতে জয়ী হয়েছেন, জামাত তারা একটিতেও জয়ী হয়নি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে গত 16ই জানুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন হয়েছিল। এতে 26টি পদের মধ্যে সভাপতি সম্পাদক 12টিতে আওয়ামী লীগ আইনজীবীরা জয় পেয়েছেন। এছাড়া বিএনপিপন্থী 6 জন এবং জামাতপন্থী 5 জন জয় পেয়েছেন। এবং সিলেট আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফলের যে বিপর্যয় হয়েছে, এই কারণে বিএনপিপন্থী আইনজীবীদের যে সংগঠন সেটাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখা বিলুপ্ত ঘোষণা করেছে। মাদারীপুরে বোধহয় এরকম একটি ঘটনা ঘটেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ফ্যাসিবাদের একটাই টার্গেট, এই যে বিপ্লবপন্থীদের মধ্যে বিবাদ সৃষ্টি করা। আমরা তো এটা সবসময়ই জানি যে ডিভাইড এবং রুল এটা কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আলোচিত একটা পলিসি। সেই পলিসির মধ্যে যখনই বিপ্লবোত্তর বাংলাদেশে যখন ফ্যাসিবাদকে সরাসরিভাবে ফেরানোর একটা চেষ্টা কিন্তু মাস দুয়েক যাবৎ কিন্তু হয়েছিল। আপনি আগস্টের পরে, আগস্ট এবং সেপ্টেম্বর জুড়ে নানান দিক থেকে লোকজনকে রাস্তায় নামিয়ে নানান অজুহাতে নানান দাবি দাওয়া নিয়ে কিন্তু এখানে বাংলাদেশকে অস্থিতিশীল করে সরাসরি ফেরানোর একটা প্রচেষ্টা ছিল। আমরা দেখেছি যে পতিত স্বৈরাচারের সেই কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি খুব কাছেই আছি, যে কোনো সময় টুস করে ঢুকে পড়ব। এ ধরনের আশাও তার মধ্যে জেগেছিল। তো যতক্ষণ পর্যন্ত এই বিপ্লবের পক্ষের, অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মোটামুটিভাবে একটা ভালো ঐক্যের জায়গা ছিল, ততক্ষণ পর্যন্ত তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। সেটা ব্যর্থ হয়ে যাওয়ার পর এখন তাদের পলিসি হচ্ছে, বিশেষ করে দিল্লি নিবাসী সেই পতিত স্বৈরাচারের প্রধান তার এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের যারা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্যদের এখন টার্গেট হচ্ছে এই বিপ্লবপন্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, তাদের মধ্যে বিভক্তি তৈরি করা, তাদের একে অপরের দিকে তাদেরকে লেলিয়ে দেওয়া এবং তাদের মধ্যে যতটা দূরত্ব সৃষ্টি করে তাদেরকে দুর্বল করা গেলে তারপরেই তাদের একটা ফেরার পথ সুগম হবে। এটা বলতে পারেন যে এই ফ্যাসিবাদকে ফেরানোর এটা প্ল্যান বি হিসেবে এখন কাজ করছে। প্ল্যান এ সরাসরি ফেরানোর কাজটা তাদের ব্যর্থ হয়েছে, সেই সংখ্যালঘু ইস্যু দিয়ে নানানভাবে সরাসরি ফেরানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা ব্যর্থ হওয়ার পরে এখন হলো বিভক্তি তৈরি করে দুর্বল করে তারপরে এখন কিভাবে এখানে তাদের মাঠে নামতে পারে। তারা আপনারা দেখেছেন যে কর্মসূচি ঘোষণা করেছে এই ফেব্রুয়ারি মাস জুড়ে 2-3টা হরতাল অবরোধ কর্মসূচি দেওয়ার মতো ধৃষ্টতা তারা দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? এটা দেখাচ্ছে যে কারণ আমাদের মধ্যে এই যে বিভক্তি, আপনি যেমনটি বললেন যে আপনি কয়েকটি নির্বাচন, আইনজীবী সমিতির নির্বাচনের কথা বললেন, একটি ব্রাহ্মণবাড়িয়ার কথা বললেন যেখানে বিএনপি এবং আওয়ামী লীগই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিএনপি কিছু পেয়েছে, জামাত মানে সেখানে কিছুই পায় নাই। আর তার বিপরীত চিত্রটা হচ্ছে মাদারীপুরে মানে যেটা আমরা সংবাদে দেখছি যে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে নাকি সেখানে জামাত সমর্থিত শিবিরের জেলার সাবেক জেলা সভাপতি তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, আর সাধারণ সম্পাদক সহ বাকি 15টি পদে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। বিএনপির প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে সেখানে হেরেছেন। তাহলে এই সিমটম কিন্তু এটা কিন্তু খুব ভালো লক্ষণ না, এটা কোনো সুখকর লক্ষণ না। আমরা যারা দীর্ঘ 15-16 বছর যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা এই যে বিএনপির মতো রাজনৈতিক দল যারা এই গত 15-16 বছরে অনেক মূল্য দিয়েছে, শত শত নেতাকর্মী গুম খুন হত্যার শিকার হয়েছে, তারা লক্ষ লক্ষ নেতাকর্মী এখনো পর্যন্ত কোর্টের বারান্দায় ঘুরছে, তাদেরকে লাখো মামলায় তাদেরকে জড়িয়ে তাদের
পুরো পরিবারকে তছনছ করে দিয়েছে, সংসার তছনছ করে দিয়েছে, তাদের স্বাভাবিক জীবনকে শেষ করে দিয়েছে, বিধ্বস্ত করে দিয়েছে। এখন তারা যদি এই অল্প সময়ের মধ্যে তাদের যদি আরেকটু ধৈর্যের জায়গাটাতে যদি না থাকেন, প্রত্যেককে বিপ্লবের পক্ষে যারা আছেন, ছাত্র নেতৃত্বের কথা বলেন, জামাত বলেন, বিএনপি বৃহত্তম ক্ষমতা প্রত্যাশী দল হিসেবে, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি, এদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা যখন তাদের মতবিরোধ দেখি, তাদের যখন বাকযুদ্ধ দেখি, এটা আমাদেরকে কিন্তু উদ্বিগ্ন করে। আমরা শঙ্কিত হই যে এই যে বিভাজনটা যদি ফেসিবাদকে ফেরানোর পটভূমি রচনা করে, তাহলে কিন্তু এটা হবে সবচাইতে এই জাতির জন্য, জাতি হিসেবে আমাদের জন্য সবচাইতে দুর্ভাগ্যের। নিজেরা নানান ছোটোখাটো ইস্যুতে নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করছি। ভার্চুয়াল জগতে যেভাবে আমরা দেখছি যে একে অপরের বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়াচ্ছেন এবং নানান ধরনের তুচ্ছ বিষয়াদিকে সামনে এনে একে অপরকে ধোলাই করে ছাড়ছেন ভার্চুয়াল জগতে, এতে করে পরস্পরের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া এবং মাঠ পর্যায়ের কর্মীদের কাছে সম্পূর্ণ ভিন্ন বার্তা যাচ্ছে যে নিজেরা কিছুদিনের মধ্যে দেখবেন যে মাঠ পর্যায়ে আরও এটা মুখোমুখি অবস্থান তৈরি হবে। আগামী নির্বাচন পর্যন্ত এটা যদি সহিংসতার জায়গায় চলে যায়, তাহলেও আমরা কিন্তু অবাক হব না। এই ধরনের যে কোনো পরিস্থিতি আমাদের জন্য আত্মঘাতী হবে এবং বিপ্লবের চেতনার পরিপন্থী হবে। এই কথাটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো, ততই আমাদের জন্য আমি মনে করি মঙ্গল হবে, প্রত্যেকের জন্য মঙ্গল হবে। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এম আবদুল্লাহ এবং ডক্টর সায়ন্ত সাখাওয়াত। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। তার রাজনীতির কৌশল ভিন্ন থাকবে, সেটিও স্বাভাবিক। কিন্তু একটি বিষয়ে তো ঐক্য থাকা উচিত, যে কোনোভাবেই যাতে পতিত স্বৈরাচাররা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করছি ভোটের রাজনীতির হিসাব নিকাশ করতে গিয়ে এই বিষয়টি অনেকে এড়িয়ে যাচ্ছেন। যে এর আগে যখন নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করেছিল, তখন কিন্তু সব রাজনৈতিক দলগুলো একাট্টা হয়েছিল এবং তারা বিবৃতি দিয়েছে, মাঠে নেমেছে। কিন্তু এই কথিত কিছু কর্মসূচি যখন আওয়ামী লীগ ঘোষণা করলো এবার, তখন কিন্তু এ ব্যাপারে আমরা অনেককে নীরব দেখছি। এই ভোটের রাজনীতিকে কেন্দ্র করে এই স্বৈরাচারকে পুনর্বাসনের যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কি সঠিক? এতে কি রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, না দেশ উপকৃত হবে? না, দেশ বা রাজনৈতিক দল কোনো কিছু উপকৃত হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এদের একেবারে রক্ত মজ্জায় ফ্যাসিবাদ। তাদের শুধরানোর কোনো পথ এখনই আসলে নেই। তারা যদি শুধরাতে চায়ও, তাহলে যারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত তাদের বিচার করা, তাদের রাজনীতি থেকে বিতাড়ন করা, এবং ফ্রেশ যারা, তারা নতুন করে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বার্থে, ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে যে পরিবর্তিত রাজনীতি মানুষ চায়, সেটা নিয়ে যদি রাজনীতি করে, তাহলে সেটাও পর্যবেক্ষণের বিষয়। গত 16 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ ক্ষমতায় থাকার ফলে কিছু দীর্ঘদিনের কিছু পরিবর্তন সংঘটিত হয়ে গেছে। যেমন ধরেন, আজকে চাইলেই কি কালকে আপনি আইনজীবী হয়ে যেতে পারবেন? একজন প্র্যাকটিশনার আইনজীবী, আপনি ধরেন ডিগ্রি নিয়েছেন, তারপর আপনি প্র্যাকটিস করার অনুমোদন পাবেন, আমি পাবো। তাহলে প্র্যাকটিস করার অনুমোদন নেয়ার জন্য একটা পরীক্ষা দিয়ে অনুমোদন দেয়া যে প্রতিষ্ঠান, যে সংস্থা, তাদের অনুমোদনটা লাগবে আপনার। তাহলে আওয়ামী লীগ গত 16 বছর ধরে আইনজীবী হিসেবে রিক্রুট করেছে কাদের? তাদের সমর্থনপুষ্ট, তাদের আজ্ঞাবহ লোকদেরকে ব্যাপক হারে ঢুকিয়েছে। এটা শুধু আইনজীবীদের মধ্যে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলেন। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি নির্বাচন দিতে যান, শিক্ষক সমিতির নির্বাচন, দেখেন কি রেজাল্ট হয়। কারণ 16 বছর ধরে ভিন্ন মতের একটা ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও
তাকে শিক্ষক বানায়নি, অভিমান করে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদের পক্ষের অনুগত ছাত্রলীগ করা একটা গুন্ডাকেও শিক্ষক হিসেবে চাকরি দিয়েছে। তাহলে সেইখানে সংখ্যাধিক্য কাদের থাকবে? এমনকি আপনি সাংবাদিক হিসেবে জাতীয় প্রেস ক্লাবে যে সদস্যপদ দেওয়া হয়েছে সেইটার মধ্যে ফ্যাসিবাদের সময় তাদের অনুগতরা যখন প্রেস ক্লাবের দায়িত্ব ছিলেন এই সদস্য পদগুলি কীভাবে দিয়েছে। ফলে সমস্ত সেক্টরগুলোতে পেশাজীবীদের মধ্যে বিভিন্ন জায়গায় যে সদস্যপদ দেওয়া হয়েছে, যে রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে প্রাধান্য পেয়েছে আওয়ামী লীগ। এখন আপনি ফ্যাসিবাদের পতনের পরে যারা মার্কামারা খুনি, মার্কামারা দুর্নীতিবাজ, লুটেরা, তাদেরই গ্রেফতার করা যায় নাই, তাদেরই বিচার করা যায় নাই। আর এই সব গোষ্ঠী তো বহাল তবিয়াতে আছে বেশিরভাগ। হাতে গোনা সাংবাদিকদের মধ্যে কয়জন অ্যারেস্টেড হয়েছে? চিকিৎসকদের মধ্যে বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যারা ফ্যাসিবাদের দোসর হয়ে জঘন্য কাজ করেছে প্রতিপক্ষের বিরুদ্ধে, তাদের কজনের বিরুদ্ধে মামলা হয়েছে? কজনকে গ্রেফতার করা হয়েছে? কজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে? কজনে পদ খুইয়েছে? কজনের চাকরি গেছে? আপনি গণতন্ত্র দেশে এখনো আসেনি, শুধুমাত্র ফ্যাসিবাদের খোলস পাল্টেছে কিছু লোক। আপনি এখন গণতন্ত্রের নাম দিয়ে ইলেকশন দেওয়া শুরু করেছেন। এখন কি সব সংগঠনের ইলেকশন দেওয়ার সময়? আপনি যখন এই ইলেকশন দিবেন এবং এখানে প্রকাশ্যে বলে যায় এই সংগঠনগুলিতে এরকম তাদের আধিক্য, সেটা আমাদের অনৈক্যের কারণে হোক আর তাদের ওই মেম্বারশিপের আধিক্যের কারণে হোক, অথবা দুইটার যোগফল হোক, তারা এইভাবে অনেক জায়গায় নির্বাচিত হয়ে আসবে, তখন তারা যে অবস্থা নেবে, তাদের যে বিবৃতি, একটা বৈধ সংগঠনের নির্বাচিত সংগঠনের বিবৃতি, মাঠে নামার অধিকার এবং শক্তি অনেক বেশি। আপনি একটা ফ্যাসিবাদ থেকে মাত্র আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়েছেন, ফ্যাসিবাদ মুক্ত সোসাইটি করতে পারেন নাই, সেইখানে আপনি সব কিছুতে সংস্কার চান। আর এইসব পেশাজীবীদের এইসব নির্বাচন, তাদের সংগঠন, সেটা এখনই কেন আপনার দিয়ে কোন ভরসায় বা কোন অধিকারে আগে যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল তাদের দিয়ে সংগঠন চালাচ্ছেন, তাদেরকে আপনি নির্বাচন করার সুযোগ দিচ্ছেন? এই বিষয়ে সরকারকে ভাবতে হবে যে পেশাজীবী সংগঠনগুলো, শিক্ষক সমিতি সহ বিভিন্ন সমিতি, সেইখানে ওই ফ্যাসিবাদদের পক্ষ নিয়ে যারা প্রতিপক্ষকে ঘায়েল করেছে, হেনস্থা করেছে, চাকরিচ্যুত করেছে, যাদেরকে অন্যায়ভাবে নিপীড়ন চালিয়েছে, তাদেরকে আপনি রেখে, তাদের ভোটাধিকার রেখে, সব রেখে, তাদের হাতে নির্বাচনের নামের এই টুলস তুলে দিয়ে তাদেরকে আপনি পুনর্বাসিত করছেন। সুতরাং এই পুনর্বাসনের দায় শুধুমাত্র জাতীয়তাবাদের পক্ষের কিংবা ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, তাদের অনৈক্যের ফল নয়, বরং এই সরকারের সিদ্ধান্তহীনতারও ফল। আসলে এই বিষয়টি খুব সামনে এসছে বড় ধরনের, যে সায়ন্ত সাগর যেটা বললেন, বিশেষ করে পেশাজীবী সংগঠনগুলোতে, এবং সত্য আমরা খুব ভালো করে জানি, বিশেষ করে অন্য কিছু না জানলেও একটা জিনিস সবাই জানে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কীভাবে নিয়োগ হয়েছে এবং সংখ্যাধিক্য কী পরিমাণ হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই মুহূর্তে শিক্ষক সমিতি নির্বাচন হয়, সায়ন্ত সাগর যেটা বলেছেন তাই হবে, তারা জিতে যাবে, কারণ ভোটের ব্যবধান অনেক বেশি। সেখানে জামাত বিএনপি কিন্তু এক হলেও হবে না। কিন্তু হ্যাঁ, এটাও যেমন সত্য, একই সঙ্গে এই অনৈক্যটাও কিন্তু একটা প্রবলেম তৈরি করে। বললাম তো, দুটো মিলেই কিন্তু এই ফলাফলটা এসছে। এখন যে প্রশ্নটা উঠেছে এখন, যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে এই মুহূর্তে যারা বিদ্যমান রয়েছেন, এরা সবাই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলেন। শুধু তাই নয়, হেন কোনো নির্যাতন নেই যে জামাত এবং বিএনপি শিকার হয়নি এই ফ্যাসিস্টের হাতে। ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনি বলছেন, গুম খুন, আর লক্ষ লক্ষ তো মামলা রয়েছে। কিন্তু তাদের অনেকেরই কথাবার্তাতে কিন্তু মনে হচ্ছে তারা সেই বিষয়গুলো ভুলে যাচ্ছে। এটা কেন? এখানে আমরা যদি আবার ভোটের অঙ্কটা দেখি, তাহলে বিএনপি সমর্থিতরা যে ভোট পেয়েছে এবং জামাত সমর্থিত ভোট যেটা পেয়েছে, এই দুটো ভোট যোগ করলে তাহলে কিন্তু আবার আওয়ামী লীগ পাস করে না। এই জায়গাটাই আমি বলার চেষ্টা করেছি আগে, যে আমরা এই অনৈক্যের সুযোগটা কোথাও কোথাও দেখা যাচ্ছে, আমি জানি না সত্যটা কি। মাদারীপুরের ক্ষেত্রে যেমন প্রচারণা আছে, যে পত্রিকার সংবাদেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে সভাপতি পদটা পাওয়ার জন্য জামাতের সাথে আওয়ামী লীগের এক ধরনের বোঝাপড়া ছিল। এটা হয়তো জামাত সেটা খণ্ডন করতে পারবে, আমি জানি না। একই সঙ্গে যেটা ব্রাহ্মণবাড়িয়াতে যেটা হয়েছে, যে জামাত হেরেছে, বিএনপি আওয়ামী লীগ, সেখানেও কোনো বোঝাপড়া ছিল কিনা বিএনপি আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে। এখন নির্বাচনে জেতার জন্য যদি আমরা এই ছোটখাটো নির্বাচনে জেতার জন্য আমরা যদি এই ধরনের কৌশল করি, ফেসিবাদের সাথে তলে তলে যদি এভাবে হাত মিলাই, তাহলে আমাদের বৃহত্তর যে স্বার্থের জায়গাটা, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের যে ঐক্যের যে সুদৃঢ় ঐক্য দরকার, এগুলোতে তো ছিট ধরতে বাধ্য। যদি ফেসিবাদীদের বিচার
সম্পন্ন না করে যদি নির্বাচনে যাওয়া হয় তাহলে তো তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। এবং সেই নির্বাচনে যদি ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে বিভাজিত হয়, তারা যদি আলাদা আলাদা করে নির্বাচন করে, তাহলে ফেসিবাদী শক্তি যদি নির্বাচনে আসে আব্দুল্লাহ, তাহলে রেজাল্ট যে ফলাফলটা কি হবে জি। সেটা কিন্তু আপনি কিন্তু আমরা বলতে পারছি না, না। কিছু এই লক্ষণ জায়গায় পাচ্ছি, হ্যাঁ লক্ষণ দেখছি। সেই লক্ষণগুলো নানানভাবে স্পষ্ট হয়তো হচ্ছে। আব্দুল্লাহ, আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন, এই ফেসিবাদদের বিচারের ব্যাপারটা। আপনারা লক্ষ্য করেছেন যে এই ছাত্রদের ছাড়া আর বাকিরা কিন্তু ফেসিবাদের বিচারের ব্যাপারে তত সোচ্চার হচ্ছে না, যেটা হওয়া উচিত ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, যদি বিচার হয়ে যায় তাহলে অনেক কিছু হয়, নিষিদ্ধও করার দরকার পড়ে না, এমনিতেই হয়ে যায়। কিন্তু তাদের বিচারের ব্যাপারে প্রশ্ন এসেছে, অনেকে এই বিষয়ে চুপ হয়ে গেছে। এবং আওয়ামী লীগ এখানে নিষিদ্ধ হবে কি হবে না, কেউ কেউ বলছেন এটা জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ কি করবে? 5ই আগস্ট তো প্রমাণ হয়ে গেছে যে তারা আওয়ামী লীগকে চায় কি চায় না। এখন নতুন করে আবার জনগণ কি সিদ্ধান্ত দেবে? বিশ্বের ইতিহাসে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, গণ বিপ্লব হয়েছে, কোথাও কি এ ধরনের বিপ্লব উত্তর কোন দেশে কি এ ধরনের উদারতা দেখানো হয়েছে যে জনগণ কি চায় তাদের উপর ছেড়ে দিলাম? আপনি সর্বশেষ আপনি সিরিয়ার ঘটনাটার ব্যাপারে আপনি দেখেন যে সেখানে কিভাবে তারা যারা এই দীর্ঘ সময় ধরে মানুষকে শোষণ করেছে, খুন করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থাটা কিভাবে নিয়েছে। আমরা সে ধরনের সেখানে যে 40-50 জনকে ফাঁসি দিয়ে দেয়া হয়েছে, আমরা সেই কথা সেটাকে সেভাবে সমর্থন না করলেও কিন্তু আমরা তো বিচার, ন্যূনতম বিচারটাই বোধহয় নিশ্চিত করতে পারছি না। আপনি দেখবেন যে গত সপ্তাহে যেটা হয়েছে যে ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী ট্রাইব্যুনালই মূলত এখন বিচারের জায়গাটা, গণহত্যার বিচারের জায়গাটা, সেখানে ট্রাইব্যুনালের বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করেছেন যে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের সিংহভাগই গ্রেপ্তার হচ্ছেন না, এবং তাদেরকে যারা গ্রেপ্তার করবে তারা একেবারে নির্বিকার ভূমিকা পালন করছেন এবং অনেককে দেশ থেকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন। তো এই যখন পরিস্থিতি, তাহলে বিচারের যে প্রত্যাশার জায়গাটা জনগণের, তাহলে গণহত্যার এই যে অকাতরে জীবন দিল ছাত্র জনতা, শিশু, তাদের এই বিচারের নিশ্চয়তাটা কি দিন দিন আমরা কি অনিশ্চয়তার মধ্যে পড়ছি? অন্তত পক্ষে যে ট্রাইব্যুনালের বিচারপতিদের হতাশা এবং ক্ষোভ দেখে আমাদেরকে তো সে আশঙ্কা করার জায়গা তৈরি হয়েছে যে যেখানে গ্রেপ্তারের নির্দেশনাই মানা হচ্ছে না, এবং কারা মানছে না, সেই পুলিশ অ্যাক্ট করছে না, বরং পুলিশের মধ্যে এখনো পর্যন্ত ফেসিবাদের সেই দোসররা, লাঠিয়ালরা, যেসব লাঠিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছে, দেশের মানে রাষ্ট্রের পুলিশ না, তারা একটি দলের ফ্যাসিস্ট শক্তির লাঠিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত সক্রিয় আছে এবং তারা এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং সেখানকার নির্দেশনাগুলো পর্যন্ত মানছে না। তো যেখানে গ্রেপ্তারের নির্দেশনাই উপেক্ষিত হচ্ছে, সেখানে বিচার পর্যন্ত, তাদের শাস্তি পর্যন্ত নিয়ে যাওয়া, তো এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গায় তৈরি হচ্ছে। আমরা আনঅফিসিয়ালি আমরা অনেক কথা শুনতে পাচ্ছি যে যাদের ব্যাপারে পরোয়ানা হয়েছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, কাদেরকে সীমান্ত পার হইতে কারা সহযোগিতা করছে। আমরা কিন্তু অনেক কিছু খোঁজখবর পাচ্ছি যেগুলো অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। এই যে যদি আগস্ট অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে এই বেইমানি যারা করবে, আমি মনে করি আজ হোক কাল হোক তাদেরকে সেটার জন্য চড়া মূল্য দিতে হবে, যারাই সেটা করবে। সায়ন্ত শাখাওয়াত, আব্দুল্লাহর কথার রেশ ধরেই বলি, সেটি হলো শনিবার একটি দৈনিক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে স্বৈরাচারের 572 দোষর জামিনে মুক্তি পেয়ে গেছে, এবং এরা কিন্তু চিহ্নিত, খুব পরিচিত মুখ, যারা এই 572 জনের অনেকেই খুব পরিচিত মুখ, এবং তাদের ভূমিকা আমরা দেখেছি। এখন প্রশ্ন হলো যে তারা যদি এইভাবে জামিনে মুক্তি পেতে থাকে তাহলে কি হবে? এবং একজন প্রসিকিউটর বলেছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা প্রতিটি মামলার আসামিদের জামিনের শতভাগ বিরোধিতা করছি। আমাদের অবস্থানটা হলো জিরো টলারেন্স, ফ্যাসিস্ট সরকারের কোনো সহযোগী জামিন পেতে পারে না, তবে বিষয়টি নির্ভর করে জজদের উপর। তারপরে বলছি, কেউ জামিন চাইলে যেন আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। অনেক সময় জজ সাহেবরা প্রশ্ন করেন, আপনারা কি ফ্যাসিস্ট সরকারের 15 বছরের মধ্যে সবাইকে আটকে রাখবেন? এই দুটো প্রশ্ন। একটা হলো কেন আটকে রাখবেন, সেটা কিন্তু জজ বলছেন না, যেটা আপনি বলছেন সব জায়গাতে এদের লুক রয়েছে। একই সঙ্গে
আপনি নিশ্চয়ই দেখেছেন একজন নেতা, তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সালমান এফ রহমান, যে তারা যে তদন্ত রিপোর্টটা দিয়েছিল সেখানে একটা কারসাজি ছিল পুলিশের অফিসার। অফিসারের। এই প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা এই কয়েকটি পেশাজীবী সংগঠনের নির্বাচনে যে ফলাফল, সেটা উদ্বেগজনক। একই সঙ্গে এই স্বৈরাচারের দোষররা যে জামিনে মুক্তি পাচ্ছে, সেটা কিন্তু উদ্বেগজনক। এখানে দুইটা ফ্যাক্টর কাজ করেছে একসঙ্গে। একটা হচ্ছে যেটা আপনি অলরেডি বললেন, যে সমস্ত জায়গায় ফ্যাসিবাদের যে পক্ষের শক্তি, তাদের দালাল গোষ্ঠী, তারাই বসে আছে অনেক জায়গায় এবং তারা এইভাবে প্রভাবিত করছে। এইটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হলো এই যে মামলাগুলি যখন হয়েছে, ঢালাওভাবে কিছু মন গড়া মামলা ও আসামিও করা হয়েছে। মামলাগুলি করার সময়ে কেউ কেউ টাকা আদায়ের হাতিয়ার হিসেবে মামলা করেছে, কেউ কেউ প্রতিপক্ষর একদম অ্যাভারেজ নাম, গড়পড়তা নাম দিয়ে মামলা করেছে, যে হয়তো ওই ঘটনার সময় দেশেই ছিল না বা আরেক জেলায় ছিল, অন্য জায়গায় ছিল, এইভাবে নাম দিয়েছে। ফলে মামলাগুলো দুর্বল হয়েছে। তার যে তদন্ত রিপোর্ট, সেখানে গিয়ে তারা এরকম নির্দোষ প্রমাণিত হয়ে যাবে যে এই মামলায় আসলে তার সম্পৃক্ততাই ছিল না। যেখানে প্রত্যক্ষভাবে খুন করা, টাকা পাচার করা, রাতের ভোট করা সহ অসংখ্য অভিযোগ আছে অনেক নেতার নামে, তাদেরকে দেয়া হচ্ছে হুকুমে, ওইখানে খুনের মামলার ইন্ধনদাতা, উস্কানিদাতা বা হুকুমের আসামি। ধরেন এই সালমান এফ রহমান বা এই যে আইনমন্ত্রী আনিসুল হকের নিউ মার্কেটে মারামারিতে একজনের মারা যাওয়ার তাদের জেনুইন যে অপরাধ আছে, যে কর্ম আছে, প্রমাণযোগ্য যে অপরাধ আছে, সেটাই তো ভয়াবহ। এইরকম সারা দেশব্যাপী আপনি যদি জেনুইন মামলাও দেয়, তাহলে আওয়ামী লীগের নেতা খুঁজে পাবেন না, নির্দোষ নেতা খুঁজে পাবেন না। সেই হিসেবে মামলাগুলার দেওয়ার প্রক্রিয়ার সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের তরফ থেকে যাচাই বাছাই করে, মনিটরিং করে মামলাটা যে নির্দিষ্ট লোকদের দিয়ে দেওয়ানো দরকার ছিল, সেটা করা হয় নাই। পুলিশ উল্টো করেছে, টাকা খাওয়ার ধান্দা হিসেবে কেউ কেউ করেছে। পুলিশের তরফ থেকে যেরকম মামলাটা যে নিবে, প্রাথমিক একটা যাচাই বাছাই করে তারপর মামলাটা নিবে, পুলিশ এটি করেনি। তাদের সেই জনবল, মনোবল এবং ইচ্ছা কোনোটাই হয়তো ছিল না। আরেকটি ফ্যাক্টর এখানে কাজ করতে পারে, সেটা হলো গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বড় ধরনের পরিবর্তন ঘটলেও সেটা একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের মনন বা মানসিকতার চেঞ্জ হয় নাই, স্বভাবের পরিবর্তন হয় নাই। ফলে এখনও দুর্নীতি করবার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আমাদের বেশিরভাগের মধ্যেই রয়ে গেছে। সেটা রাজনৈতিক শক্তি হোক, অরাজনৈতিক শক্তি হোক, আমলা হোক, পুলিশ হোক, বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন যে এখনও তারা গেলে আগের মতো এরকম সাহস করে সরাসরি চায় না বা বাধ্য করে না এত দিবেন, কিন্তু বলে যে কিছু তো লাগবে, বুঝে নিত। তো এই যে যেই জাজটা বসে আছেন বা যেই পুলিশ তদন্ত প্রতিবেদন দিচ্ছেন কিংবা যে আইনজীবীরা তাদের লড়ছেন, এর কোথাও না কোথাও ওই যে আওয়ামী লীগের এত বছরের যে কালো টাকার যে পাহাড় গড়েছে, তার ব্যবহার কতখানি হচ্ছে। ফলে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টরগুলি ভাঙা খুব দুরূহ। সেই জন্য রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য লাগবে, সরকারের সঙ্গে সহযোগিতা লাগবে, সবার ঐক্যবদ্ধ প্রয়াস হলে সম্ভব। এম আবদুল্লাহ এবং ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আন্তরিক ধন্যবাদ এর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।